আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। অনেক ধন্যবাদ। যেটা হচ্ছে সেখানে যদি দায় কাউকে দিতে হয়, বাংলাদেশের নাগরিককে দিতে হয়। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু তারা আসলে দেশ ত্যাগ শখ করে না। পৃথিবীর কোনো মানুষই তার মাতৃভূমি, তার ভিটামাটি ছেড়ে অন্য কোথাও যায় না একান্ত বাধ্য হলে। লোভে পড়ে আপনি অন্য কোনো দেশে গিয়ে থাকতে পারেন, কিন্তু ভিটামাটি ছেড়ে যাবেন না। এটা 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 সকল ক্ষেত্রে প্রযোজ্য। আপনি দেখবেন যারা বড় বড় চোর, এই যে আপনি দেখেন বেগমপাড়া, তিগমপাড়া গেছে, কিন্তু টাকা পাচার করে, কিন্তু তাদের কিন্তু রুট এই জায়গায় রেখে গেছে। তো বাংলাদেশ থেকে যারা ধর্মীয় সংখ্যালঘু যায় তারা কিন্তু জীবিকার জন্য না, ওখানে আসলে জীবন বাঁচানোর জন্য যায়, এবং তাদের ভারতের জীবনটা খুব সুন্দর না। ধরেন একজন খুনি, অনেক খুনি, এই বঙ্গবন্ধুর খুনি মাজেদকেও তো কলকাতা থেকে ধরে আনা হলো, 17 বছর সেখানে সে আত্মগোপনে ছিল। এরকম খুনি যারা যায় বা বড় কোনো অপরাধী, তাদের একটা বুঝ থাকে যে আচ্ছা আমি আকাম করে আসছি, মানে দুধের স্বাদ ঘোলে মেটানো, মানে অন্য একটা দেশে থাকতেছি হিন্দু হয়ে অন্য নামে, আমার জন্য এটাই ভালো। কিন্তু যারা হিন্দু ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিতাড়িত হন, তাদের তো আসলে দুঃখের শেষ থাকে না। এবার হচ্ছে এই যে যাতায়াত, যান কিভাবে? আফগানিস্তান থেকে যখন আমেরিকা চলে গেল, সেখানে আমরা দেখেছি বিমানে ঝুলে ঝুলে কিন্তু মানুষ বাঁচার চেষ্টা করেছে, অথচ যে কেউ জানে যে বিমানে ঝুলে যাওয়া যায় না, উড়ন্ত অবস্থায় পড়তে দেখেছি মানুষ। তো এটা কখন করে? বাধ্য হয়ে। পৃথিবীর কোনো মাইগ্রেশন যদি সেটা কোনো আদর্শ বা বিশ্বাসের কারণে হয়, বিতাড়িত হতে হয়, সেটা বৈধ পথে হয় না। আমি জীবন বাঁচাতে দেশ ছাড়তে হয়েছে, সেটা বৈধভাবে পারি নাই, চেষ্টা করেছি, এয়ারপোর্টে অ্যারেস্ট হয়েছি, পরে আমাকে লাইন বি চুজ করতে হয়েছে। তো আমি দীর্ঘদিন ভারতে ছিলাম, ভারত থেকে বৈধ পথে বের হয়েছি। তো ভারতে তো আমরা ভারতের জন্য অনিরাপদ নয়, কিন্তু অনিরাপদ কারা? খুনি ডাকাতরা। এবার স্মাগলিং যেটা হয় বর্ডারে, সেই ক্ষেত্রে ভারত কিন্তু বাংলাদেশিদের নিয়ে অনেক চাপে থাকে। আজকে একটা ভিডিও দেখছিলাম, ভারতীয়দের সবজি, শাকসবজি নিয়ে এসছে, লাউ এনে বলতেছে ভারতীয় লাউ নিয়ে আসছি। তো এরকম কাজ করে, গরু চুরি করে নিয়ে আসে। আর অন্যান্য মাদক চোরাকারবারি, গরু চোরাকারবারির সাথে বাংলাদেশের দালালরা সবচেয়ে দুঃসাহসী হয়, কারণ বাংলাদেশের কোনো বর্ডার নাই, আছে ভারতের। তো ভারতীয় স্মাগলাররা সাধারণত বাংলাদেশে আসে না। যে কোনো বড় দেশের সাথে ছোট দেশের এই পার্থক্য থাকবে, শুধু ইকোনমিতে না, মানুষে মানুষে ভেবে থাকবে। বর্ডার অঞ্চলে ভারতীয়রা বাংলাদেশিদেরকে দেখতে পারে না, মিসকিন ফকিন্নি মনে করে। যেমনটা সৌদি আরবে বাংলাদেশে মুসলমান যত বড় হাজি হন, যত বড় টুপি হন, ওই যে দাঁত ভাঙা পীর চরমনাই, তার জেলে রাখছে না 40 দিন, সে কিছু ওখানে ওয়াজ করতে, ধরে নিয়ে জেলে ঢুকে দিছে। তো এগুলো আসলে মানে এই বৈষম্য থাকে। এখন যা বলার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছেন, ভারতের সীমান্তে অভ্যন্তরীণ জায়গায় বাংলাদেশের নাগরিক গিয়ে যদি কোনো অপরাধ করে, তাহলে এটা তাদের আইনে যেটা বিচার হবে, এটাকে বর্ডার কিলিং বলা যাবে না। আমারও একই বক্তব্য। আমি 4 বার বর্ডার ক্রস করেছি, তো আমার কখনোই মনে হয় না বিএসএফ গুলি করে। যদি আপনি মিউচুয়াল দালাল ধরে যান, তাদের একটা বৈধ পথ না হলে অবৈধ পথেও বৈধ লাইন আছে, মানে তাদেরকে জানান দিয়ে যাইতে হবে। আর স্বাভাবিকভাবে বন্দুক নিয়ে বসে আছে, আপনি তাদের ফাঁকি দিলে তার বন্দুকটা দিছে কেন? সে তো তার এটা ক্ষমতা দেখাবে। ফেলানির লাশ নিয়ে অনেক কথা বলা হয়। যারা বর্ডারে গেছেন, কাঁটাতার দেখেছেন অনেক উঁচা, ওইখানে ক্রেন দিয়ে কাউকে ঝুলাইতে হবে, কোনো মানুষ যে টাইনা তাকে ঝুলাইতে পারবে না, কারণ ওইটা কোনো পিকনিক স্পট না, কোনো পাহাড় না যে ট্রেকিং করে আপনি উঠে গেলেন। ফেলানি পার করছিল, গুলি করছে, ওই সময় ঝুলা ছিল, তারা লাশ সরানো মনে করে নাই, এটা প্রয়োজন মনে করে না, এটা অমানবিক কাজ। কিন্তু ফেলানি নিজেই ওই বর্ডারটা ক্রস করছিল। আন্তর্জাতিক আইনে যে কোনো দেশের এটা কেন, মেক্সিকো থেকে যখন ইউএসএ তে ঢোকে তাদের সাথে কি ভালো ট্রিট করে? বলা হয় যে আমেরিকা হচ্ছে আইনের দেশ। তো সব জায়গায় আসলে আইন দেখানোর আগে আমাদের স্মার্ট হইতে হবে। বর্ডার নিয়ে আমার বক্তব্য এটাই যে বাংলাদেশের মানুষের অনেক দায় রয়েছে এই সব ইয়েতে, এবং ভারতের সীমানায় যারা দায়িত্বে থাকে তারা কিন্তু বাঙালিও না, ওরা অবাঙালি। অবাঙালিরা শুধু বাংলাদেশের বাঙালিকে অপছন্দ করে না। 1971-এ এই অবাঙালিরা আমাদের দেখেন, 71-এর আগে 52, ওরা বাঙালিকে পছন্দ করে না। তেমনি ভাবে ভারতের যারা গুজরাটি, মারাঠি, বাঙালিরা আসলে ইন্টেলেকচুয়াল, অনেকটা বিড়ালের মতো বলতে পারেন, মানে কিছু করবে না, খাবে আর কি, বুদ্ধি দিয়ে অনেক কিছু করে, এই কারণে হিংসা করে। আপনি বলিউডে দেখেন বাঙালিদের অবস্থান, আপনি অভিনয় শিল্পী থেকে শুরু করে সঙ্গীত শিল্পী, বড় একটা দখল কিন্তু বাঙালিরা আছে, এবং বাঙালি, পশ্চিমবাংলার বাঙালিরা অনেক পড়াশোনা করে, তো ফলে তাদেরকে আসলে হিংসা করে। এটা জাতিগত বৈষম্য বলতে পারেন। সেক্ষেত্রে বাংলাদেশে বাঙালিকে কেন সে হিসাব করবে না? এক হচ্ছে বাঙালি, আর এক হচ্ছে মুসলমান। তো আমি যদি বন্দুকের সামনে নল দেই বা একটা বাঘের সামনে যায় যদি বলি আইন অনুযায়ী তুমি সুন্দরবনেই থাকবে, আমার কামড় দিতে পারবে না, এটা কিন্তু হবে না। বরং আপনি তার টেরিটরিতে যায় যদি আপনি এই ফাতরামিগুলো করেন, কেন? মানে সে তো বাংলাদেশে ঢুকে মারছেন, আপনি যাচ্ছেন কেন তার ওইখানে? নোম্যান্স ল্যান্ড আছে, বাংলাদেশের বর্ডার সীমানা নাই, সীমানা রেখা নাই, খোলা ওপেন।
তো মানুষ অনেক, এই গতকালকে দেখছিলাম একটা পাগল লোক, সে বর্ডারে চলে যাচ্ছে, বিএসএফ তাকে ধরে আনছে, বিজিবি তারে ধরে আনছে, ধরে এনে থামাইতে পারতেছে না লোকজন, সে যাবে। এখন এরকম লোকজন গেলে ওই প্রান্তে যে বিএসএফ আছে সে কেমনে বুঝবে কোনটা পাগল আর কোনটা এই জিনিসগুলো আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন পিনাকি ইলিয়াসদের ব্যবসা কি ছিল? ভারত বিদ্বেষ। অনেক কথা বলেছে, এই চুক্তি সেই চুক্তি। যখন এনসিপি জামাত ক্ষমতায় ছিল, অর্থাৎ ইউনুস তাদের ওস্তাদ যখন ক্ষমতায় ছিল, তখন কিন্তু একটা প্রমাণও তারা করতে পারেন। এই তৌহিদ হোসেন থেকে শুরু করে রজার রহমান বা এরা তো সবাই ওই 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 ডিপ স্টেট, ওরা কিন্তু দেখাইতে পারে না কোনো চুক্তি। শেখ হাসিনা এমন কোনো চুক্তি করছেন যেটা গোলামির চুক্তি। আমরা আমেরিকার সাথে গোলামির চুক্তি দেখলাম। তো যেহেতু এটা পারে নাই, পাবলিক এখন কিন্তু ভারত বিদ্বেষ ওইভাবে খায় না। স্বাভাবিকভাবে একটা বড় দেশ যদি আপনার প্রতিবেশী হয়, সেই বড় দেশের প্রতি অনেক অভিযোগ থাকে। নেপালিরা কি ইন্ডিয়ারে পছন্দ করে? আমার তো মনে হয় না খুব একটা। মানে এমনি মারামারিতে যাবে না, বাংলাদেশিদের মতো বেকুব ওরা না, ওরা ওদের আন্দোলনেও এরকম ভাঙচুর করে নাই। অনেক ক্ষোভ থাকবে, তাদের অনেক অভিযোগ। বড় দেশ তো, আপনি দেখবেন যে হ্যাঁ, চীনের সাথে যেহেতু শুধুমাত্র বর্ডার আছে নেপালের, কিন্তু যাতায়াত নাই, কারণ ওটা তো দুর্গম এলাকা। ফলে চীনের সাথে আর আসলে অত কিছু নাই। যেহেতু ইন্ডিয়া যাতায়াত করা যায়, প্রচুর নেপালের ইন্ডিয়া থাকে, প্রচুর ইন্ডিয়ানরা নেপালে থাকে, একটু হয়। বাংলাদেশের সাথে তো বর্ডারটা সিল করা, আপনি চাইলেই ভিসা পাইতেছেন না, অনেক ব্যাপার। ধর্ম একটা বড় ফ্যাক্টর। তো এই জিনিসটা থাকবে। এনসিপি ওটারে ক্যাশ করার চেষ্টা করছে, কারণ তাদের কাছে বিক্রি করার আর কিছু নাই। পক্ষান্তরে তারা কিন্তু তাদের কফিনের শেষ পেরেকটা মারতেছে। যেমন আওয়ামী লীগের লোকজন যখন বিতাড়িত হয়েছে বাংলাদেশ থেকে, পশ্চিমবাংলায় অবস্থান নিছে, ভারতের অন্যান্য রাজ্যে, ভারতীয়রা কিন্তু সেটাকে খুব একটা অপছন্দ করে নাই। তাদের দেশে আপনি আশ্রয় নিছেন যে কোনো কারণে, টাকা পয়সা নিয়ে যান আর ছাড়া যান, অবশ্যই তারা তাদের টাকা পয়সা ওইখানে তো আর কেউ ফ্রি খাওয়াইতেছে না। তো ভারতীয়রা কিন্তু এমনিতে 1971 এত কোটি মানুষকে আশ্রয় দেয়, তাদের মধ্যে বাংলাদেশি সম্পর্কে একটা নেগেটিভ ধারণা আছে। কিন্তু আপনি শেখ হাসিনার ব্যাপারে দেখেন, তাদের নাগরিকদের দেখেন, তারা কিন্তু আওয়ামী লীগের লোকজনকে অপছন্দ করে না। হোয়াট অ্যাবাউট জামাত শিবির এবং এনসিপি? ওই ওই যে পোলাটা মাহাদি গেছিল না ইন্ডিয়াতে, ওই পর্তুগাল না কোন দেশে যাবে, ওরে কিন্তু যখন এই মিশনটা চলে, ওরে ডিপোর্ট করানোর, সাধারণ লোকজন অংশগ্রহণ করছে। আমাকে অন্তত না হলে 50 জন বলছে, আমি পাহাড়গঞ্জে থাকি, আমি তো পাবলিক পোস্টে ছিলাম, খালি বলেন কোথায় আছে, আমি নিজে ওরে দোলাই দেবো। এখন দেখেন তাদের উপরে তো চেতা কেন? কোনো আওয়ামী লীগ নেতার তো খুঁজা এমনকি বাহাউদ্দিন বাহার যে কুমিল্লা নানুয়ার দিকের পারে, তারে মানে ওইখান থেকে ডিপোর্ট করতে গিয়ে দেখলাম কোনো ইন্ডিয়ানকেও বিরুদ্ধে বলতেছে না, অথচ হিন্দুদের উপরে নির্যাতন সে করছে। মানে ব্যাপারটা দাঁড়া কি, ওরা যে আওয়ামী লীগ ফেরার আগেই দেখেন এখন কিন্তু ওরা দিশেহারা। কালকে দেখলাম একটারে কাপড় চোপড় খুলে পিটে দিছে, জুলাই সিডিআই বলতেছে। আরো অনেক জায়গায় দেখছেন জুলাই স্তম্ভ ভেঙে পড়াই দিছে। ওরা যে পালাই যে যাবে সেই জায়গাটা ওরা রাখতেছে না। একটা তো ব্যাকআপ প্ল্যান রাখতে হয়। আচ্ছা, ইন্ডিয়ার সাথে এখন তো খারাপ সময়, পাকিস্তান তো উইরা ভাই। এখন ওই আপনি যদি আফগানিস্তানের উদাহরণ দেন, যে আমেরিকা তো তাদের জন্য বিমান দিছে, এখন চাকা ধরে যতজন যাইতে পারে, যেগুলো যাইতে পারবে না চাকা টাকা ধরে পাকিস্তান, তারা কোথায় যাবে? মিয়ানমারের সাথে তো ভালো সম্পর্ক না, ওইখানে তো ওই স্থানীয় উগ্রপন্থীদের সাথে ওদের একটা ক্লাশ আছে। সব মিলে তাদের তো যাওয়ার কোনো জায়গা নাই। কোনো দুর্যোগে আপনি কিন্তু ফ্লাই করতে পারবেন না। খেয়াল করে দেখেন, আওয়ামী লীগ এত প্রভাবশালী, 16 বছর ক্ষমতায় ছিল, তাদের কয়জন ফ্লাই করতে পারছে? এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওরা যে একটু পালায় যায় মানবিক আশ্রয় নেবে, সেটা না হয় রাষ্ট্রীয় সিদ্ধান্ত হয়েছে যে তাদের আশ্রয় দেবে, কিন্তু ওই পর্যন্ত যাওয়ার আগে মানুষই তো পিড়ে মেরে ফেলবে। কারণ এরা তো সবাই মার্কা মারা। আপনি নাসির ফাসির যাদের কথাই বলেন, আপনি যদি যতই বলেন আমি রামচন্দ্র বর্মন আমার নাম, দেখা গেল যে আমি জানি না সার্কামসিশন যদি কারো না হয়ে থাকে, বা যদি কোনো কিছু কইরাও দেখায় যে আমি হিন্দু, বিশ্বাস করেন ভাই আমি হিন্দু, কাজ হয় না। ওদের কিন্তু অবস্থা খারাপ, এটা আমি দেখতেছি। তবে ওরা নিজের কফিনে যেহেতু নিজেরাই শেষ পেরেকটা মারতেছে, আমার আপনার সমস্যা কি? ওদের চিৎকারে ভারতের কি হবে? হাসাহাসি করে, ওদের পাত্তা দেয় না ওইভাবে। ভারতীয়রা একটু চেতে অনেক সময়, কিন্তু আসলে তো এটা কোনো মানে দাঁড়ায় না। ওই বাংকার টাঙ্কার বানিয়ে লাভ কি? ভারতের যদি যুদ্ধ ঘোষণা করে তাহলে এমনি সারেন্ডার করবে বাংলাদেশ, এটা যে কোনো সরকার থাকলে। জামাত ক্ষমতা থাকলেও এই যুদ্ধ করার ক্ষমতা আমাদের ভারতের সাথে নাই। এটা তো মানে অস্বীকার করার কোনো সুযোগই নেই, কোনোভাবেই সুযোগ নেই ভারতের সাথে যুদ্ধ করার। যাদের পিতৃ পরিচয় নাই তাদের ব্যাপারে আমার আসলে অনুশোচনা আছে, দুঃখ প্রকাশ করি। অনেকেরই ধরেন সন্তান জন্ম দিয়ে ফালাইয়া দেয়, অনেক মানুষ এটা করে। তো যারা আসলে জেনুইন ভিকটিম তাদের ব্যাপারে আমার কিছু নাই, কিন্তু স্বঘোষিত পিতৃ পরিচয়হীন যারা, আজকে এর আব্বাটাকে কালকে ওর আব্বাটাকে, তাদের ব্যাপারে আপনি কি বলবেন? এরা 1971 পাকিস্তানের দালালি করছে এই জামাত। আমেরিকা তাদের পক্ষে ছিল, আজকে আমেরিকার কাছে দেশটা বেচা দিছে। মানে ঘাটি টাটি করতে পারে না সেনাবাহিনী, মনে হয় কিছুটা এদিক সেদিক হয়েছে। কারণ সেনাবাহিনী তো জানে যদি এইখানে ঘাটি ফাটি করতে দেয়, ভারত যদি উল্টে যায়, তাহলে মাইকটা তো প্রথম আগে সেনাবাহিনী খাবে। ওরা ওদের পিঠ বাঁচাতে যে এই রিস্ক নেয় নাই।
মানে ধরেন আপনি একটা জিনিস চুরি করে বেচে ফেলবেন, আপনি জানেন এই চুরি করতে গেলে আপনার পিঠের চামড়া থাকবে না, আপনি কিন্তু যত বড় চোর হন আপনি ওই রিস্ক নেবেন না। চোর অন্য এলাকায় যায় চুরি করে কেন, যে নিজের এলাকায়। তো দেখেন ব্যাপারটা হয় কি, ওরা এই পাকিস্তানের কাছ থেকে ট্রেনিং নিতেছে, এটা আমি থ্রেট মনে করি না। কারণ যেই গোষ্ঠী ওই যে পিতৃ পরিচয়হীনের মতো যারা যারা বাপ ডাকে, যে বড় সংখ্যক মিলিটারি সারেন্ডার করছে ভারত বাংলাদেশের কাছে, এত বড় সংখ্যক মিলিটারি কোথাও সারেন্ডার করে নাই। কাপড় চোপড় খুইলা ওদের, মানে কি একটা অপমান। হ্যাঁ, ওদের লিডার বলছিল না মরে যাবো সারেন্ডার করবো না, করছে না, পিস্তল রিটার্ন করছে না, করছে। তো লজ্জাজনক পরাজয়। তো এখন এই পরাজিত অপশক্তির কাছ থেকে যদি কেউ ট্রেনিং নেয়, ও তো পরাজয়ের ট্রেনিং নেবে, ওর তো জীবনে কোনো জয় নাই। পাকিস্তানের জয় কি আছে বলেন তো? আজকে আমেরিকা এত দূরে, আমেরিকার কাছে দেশ বেচতে গেছে, জামাত তো কাছে পাকিস্তানের কাছে বেচতো, পাকিস্তানের তো টাকা নাই কেনার, ওরা তো নিজেরাই ভিক্ষা করে খায়। তো যেই কারণে ভাই ওই যে এক এক সময় এক একজনের বাপ ডাকতেছে, এই জিনিসটা করিয়া ভারত চাণক্য নীতির দেশ। 1971 দেখেন পাকিস্তানকে দিয়ে প্রথম হামলা করাইছে, আগে করে না, চাইলে তো তখনই তো আপনার মার্চ এপ্রিলই তো হামলা করতে পারতো। হ্যাঁ ঘাটটা ধরতে পারতো। ওরা কিন্তু সময় নিছে যে তুই একটা মার, আগে একটা মার। হ্যাঁ, তো আন্তর্জাতিক আইনে কোনো আইনে তারা আটকাইতে পারে না ভারতরে। তো এখন যদি আপনি থ্রেট ফিল, মানে ভারত দেখেন এই যে 10 ট্রাক অস্ত্র মামলার সাথে বাংলাদেশের রাজনীতি কোথা থেকে কোথায় গেছে। হ্যাঁ, এই যে ঈদের পরে আন্দোলন, এইটাই ছিল সর্বোচ্চ হ্যাডাম। তো এটা কেন গেছে, এটা তো ভারত জানান দিয়ে করবে না। এখন যদি এরকম থ্রেট তারা তৈরি করে, ভারত তো বসে থাকবে যে করো, কতটুকু করো। কারণ যদি সমকক্ষ হইতো, পাকিস্তানকে অনেকটা ভারত সমকক্ষ মনে করে, তারা পারমাণবিক শক্তি, তো তাদের সাথে ফাইটটা ইনিশিয়ালি করতো। বাংলাদেশের সাথে ওরা এটা করবে না। তুমি জঙ্গি বানাও, মারো একটা। আপনার মনে হয় না কেন বাংলাদেশের সাথে বর্ডার দিয়ে দিয়েছে, কেন নেপালের সাথে কোনো কাটাতার নাই? নেপালকে ভারত থ্রেট মনে করে না, অথচ নেপাল হইয়া চীন কিন্তু নেপাল হয়ে ঢুকতে পারে, ওইটা তারা থ্রেট মনে করে না। কারণ ওই মানুষ যদি বেইমানি করে, স্থানীয়রা বেইমানি করে, তাহলে ওই দেশের উপরে বিশ্বাস থাকে না, কারণ স্থানীয়দের উল্টে দিতে পারে না। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দেখেন, এই শুরু হয়েছে, কত মানুষ জন্ম হয়ে আব্বা ডাকা শুরু করে দিছে, নানা দাদিও ডাকে, স্কুলেও যায়, কিন্তু ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শেষ হয় না, আবার তাদের কোনো ফলাফলও পরিবর্তন নেই। আপনি দেখেন কারোর কোনো কিছু এমন না যে রাশিয়া ইউক্রেন সব নিয়ে নিছে, ওই দেখবেন বর্ডার এই যায় আসে ওই এক জায়গায়, কারণ তাদের ভূমির সাথে মানুষের একটা দেশপ্রেম আছে। আপনি দেখেন পাকিস্তানি মুসলমানরা বাংলাদেশের মুসলমানকে মুসলমান মনে করে না, কিন্তু ব্যক্তি স্বার্থে তাদেরকে উস্কানি দেবে। আবার ভারতের মুসলমান দেখেন, এই যে কয়েকদিন আগে বাঙ্গু, এই যে বিজেপিরা ক্ষমতা আসার পর বললো না ওখানে ভারতের নির্যাতন হইতেছে, স্বয়ং তৃণমূলের নেতারা এসে বলছে এই বাঙ্গু মুসলমান তোরা থাম, তোদের কারণে আমাদের সমস্যা, তোদের মুসলমান দরকার নাই। চিন্তা করছেন পাকিস্তানের নাগরিক আর ভারতের নাগরিকের মধ্যে এটা পার্থক্য। পাকিস্তানের ওরা বলবে যে না বাংলাদেশে একটু দাও, ও ই করতেছে, আমি মারতে পারতেছি না, আরে ওরা একটু লেলায় দেই। মানে দেখবেন যে পরাজিত সে অন্যরে প্রক্সি খেলে, আর যে খেলে ডিরেক্ট খেলে। আপনি ইসরায়েলের অপছন্দ করতে পারেন, কিন্তু ইসরায়েলের খেলা কিন্তু ডিরেক্ট, ওর কিন্তু কোনো প্রক্সি নেই। ইরান দেখেন ওই ইসরায়েলের প্রক্সি দিয়া এখন ডিরেক্ট অ্যাটাক করছে, কারণ ওই এই প্রক্সি দিয়ে এইভাবে হয় না। পাকিস্তান প্রক্সি খেলতেছে আমাদের দিয়া, ভারতের সাথে ঘুরে খেলতেছে, এইগুলো হচ্ছে আমার কাছে মনে হয় টুনকো। হ্যাঁ, এরা সিভিল ওয়ারের দিকে নিতে পারে, এই পরিস্থিতির জন্য ওরাই দায়ী থাকবে। 1971 মতো আগে তো এত প্রযুক্তি ছিল না, কে রাজাকার আর কে না, দাড়ি থাকলে দাড়ি কেটে ফেলছে আর চিনি নাই, মনে হয়েছে তো আরে বাঙালি। হ্যাঁ, পাঞ্জাবি খুলে ধুতি পড়ছে, বোঝা যায় না। এখন তো সবার আমল নামা তারাই নিজেরা তাদের ফেসবুকে সব জায়গায় দিয়ে রাখছে, চাইলেও ডিলিট হবে না। ফলে এখন যদি এরকম কোন ঘটনা ঘটে, তাহলে ওটা সার্ফ এক্সেল দিয়ে যেভাবে ক্লিন হয় ওইভাবে ক্লিন হবে, বাংলাদেশ রাজাকার মুক্ত হবে। ব্যক্তি বা প্রতিষ্ঠান কিছু করলে সেই ব্যক্তিটা ট্রান্সপারেন্ট কিনা, কার উদ্যোগে হচ্ছে সেটা আমি দেখবো। এখন পিনাকি এসে যদি হনুমান মন্দির বানায় বা ধরেন দুর্গা মন্দির বানায়, হ্যাঁ বলতেই পারে আমি তো পিনাকি ভট্টাচার্য, আমি ব্রাহ্মণ, আমি বানাবো, আমি সেটাকে সন্দেহের চোখে দেখবো। কারণ সেই ব্যক্তিটাকে মিল্টন হালদার নামের একজন ব্যক্তি, আপনার মনে আছে নিশ্চয়ই যে বয়োজ্যেষ্ঠ মানুষদের পুনর্বাসনের জন্য ইয়ে খুলেছিল, পরবর্তীতে আমরা দেখেছি যে ওটা আসলে বাটপারি ছিল। আপনি ই ভ্যালি বলেন, আরিফার হোসেন তখনকার সময়ে বেশ আলোচিত একজন লেখক, তো সেও যদি ওইটার সাথে থাকে তাও এটা ঝামেলার। তো রাম মন্দির যে বানিয়েছে সে তো বিতর্কিত ব্যক্তি, সে একবার মুসলমান হয়েছিল, তার নাম তৌহিদ কি একটা নাম নিয়েছিল, পরে আবার হিন্দু, এবং সম্ভবত সে রামের চেয়েও বেশি বড় হিন্দু আর কি, এখন তার ওই পিনাকির মতোই আর কি। এই ধরনের ব্যক্তিদের আমি সন্দেহ করি। তো তার উদ্দেশ্য কি, এটা প্রজেক্টটা কার? এখানে রাম মন্দির, অবশ্যই ধর্মীয় যে কোনো প্রতিষ্ঠান বানানোর অধিকার যে কারোর রয়েছে। বাংলাদেশে মসজিদের মিনার আছে না, বড় বড় মিনার আছে, মাজার হয়, তো সেখানে মন্দির হবে না কেন? এটা যদি সেইভাবে হয়
আসলেই কেউ অনেস্ট ভাবে করে তাহলে এটা তো আর এখানে প্রশ্ন তোলার কোনো উপায়ই নাই, মানে কোনো সুযোগ কোনোভাবেই নাই। কিন্তু যে প্রতিষ্ঠা করছে তারে আমার সন্দেহজনক মনে হয়। এখন এটা কি রয়ের প্রজেক্ট, কিসের প্রজেক্ট আমি জানি না। এবার আসি ইসলামিক সন্ত্রাসীরা, তারা মনে করে যে তাদেরটাই শুধু হবে, তাদেরটাই সব, অন্য কারোর কোনো কথা থাকবে না, অন্য কোনো ধর্মীয় স্বাধীনতা বলে কিছু থাকবে না। এই চিন্তা করা হচ্ছে মধ্যযুগীয়, কারণ এই চিন্তা করতে গেলে আপনাকে আসলে বিতাড়িত হতে হবে, এই উপত্যকায় আপনি থাকতে পারবেন না। একই জিনিস যদি দাবি ভারতে করে, সেখানেও একই দেখতে পাবেন যে না, এটা কেউ কেউ গ্রহণ করবেন। তো তারা যে দাবিটা করছে এটা দিয়ে বাংলাদেশটাকে একটা জঙ্গি রাষ্ট্র প্রমাণের চেষ্টা করছে, এবং এই চেষ্টাটা আসলে বাংলাদেশকে অনেক অনেক পিছিয়ে দেবে। আর এটা ফলাফল যেহেতু আপনি আমি থামাইতে পারবো না, ফলে এটা যা হবে সবাই এটার ফলভোগ করবে, এতটুকুই। যার বিরুদ্ধে শত শত হাজার হাজার কোটি টাকার সেই বেনজির আহমদ, যার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা, শত শত নয় হাজার কোটি টাকার অভিযোগ করা হলে লুটপাট করে নিয়ে গেছে, তদন্তে আসে মানে বজ্র হাটুনি ফসকা গিরো 17 কোটি। জায়গায়, জি 14 কোটি, এখন পেল 14 কোটি। যার বিরুদ্ধে শত হাজার কোটি টাকার অভিযোগ, তার পাওয়া গেল 14 কোটি। মানে কত বড় বাটপারি ও বদমাইশি! সরকারের উল্টা এখন বিচার করা উচিত, এবং যারা যারা দেখলে দাবি করছে তাদেরই বিচার। আপনি ভালো একটা তথ্য এখানে তুলে ধরেছেন, ধন্যবাদ আপনাকে। কারণ সত্য যেটা সত্য, তিনি যে দুর্নীতি করতেন অবশ্যই আমরা তার বিরুদ্ধে থাকতাম। কারণ বেনজির 1000 কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে যাবে, আমরা বসে থাকবো, ওই টাকা তো বাংলাদেশে, কিন্তু পেলো 14 কোটি টাকা। মানে কিরকম হাস্যকর! এবার আসে আপনি যে প্রশ্নটা করলেন, আমাদের এইচও সাহেব যে প্রশ্ন করলেন, যে এই যে লাউ কুমড়া নিয়ে টানাটানি, শুধু লাউ কুমড়া না তো, আপনি অবাক হয়ে যাবেন যে কাঁটাতারের বেড়ার ভিতরে গিয়ে তারা লাইভ ভিডিও বানায়, টিকটক করে, সেখানে গিয়ে গালি দেয়, এই মোদির বাচ্চা এদিকে আয়। বলে কি, সীমান্তে গিয়ে বলে যে তোরা কামাই করে খাইতে পারস না, আমাদের এখানে ঠেলে পাঠাস কেন? মানে কিরকম উল্টো অভিযোগ, উদুর পিন্ডি বুদুর ঘাড়ে। মানে বাংলাদেশের 1 থেকে 1.5 কোটি অনুপ্রবেশকারী মুসলমান ভারতে খায় দেয়, আর বাংলাদেশের এই জামাতি মাইন্ড সেট আপ, এই জুলাই সন্ত্রাসীরা, এই জামাতি কোচিং সেন্টারে যারা ইতিহাস পড়েছে, তারা বলতেছে যে ভারত থেকে নাকি ভারতীয় মুসলমানদের পাঠাই দিতেছে। এদের আপনি কি বোঝাবেন? এদের আপনি কি বুঝাবেন? আপনি দেখলেন না যে জামাতিরা কত বড় বাটপার, যে তাদের শিবিরের লম্পট এবং ভ্রূণ হত্যাকারী এবং বাটপারি করা এবং অপহরণের নাটক সাজানো ফ্রড মাজারের মতো। মান্নান মরিয়মের নাম মনে আছে তো? এরকম নাটক সাজানো এই শিবিরের পক্ষে, পুরো সংসদের জামাতেরা তার পক্ষে গেল, পুরো শিবির তার পক্ষে, অথচ তারা কিন্তু তারা বহিষ্কার করছে। বহিষ্কার করা মানে অপরাধী, তাহলে তার পক্ষে তুমি যাবা কেন? তার মানে এরা বাটপার, এটা দেখছেন তো? এদের বাটপারের সীমা নাই। আর আপনি যেটা বললেন সীমান্তে এরা গিয়েছে, উস্কানি দিচ্ছে, এটা জামাতের আমির তো বলি, এই উস্কানি দিচ্ছে জামাতের আমির সাদা শকুন, এই শফিকুর, ডাক্তার শফিকুর রহমান। 3 বারের ফেলটু, 4 বারের ফেলটু, আসলে জামানত হারা। কারণ হলো এইবারও তাকে অনুরোধের আসরে এমপি বানানো হয়েছে। ডক্টর ইউনূস হাতে পায়ে ধরে, তারেক রহমানের হাতে পায়ে ধরে, সেনা প্রধানের হাতে পায়ে ধরে, ওয়াকারের হাতে পায়ে ধরে এই জামাতের আমির সাদা শকুনকে এমপি বানানো হয়েছে। নইলে এইবারও তার জামানত চলে যেত। যে নিজের আসনে গিয়ে নিজের বাড়িতে 3 বার হ্যাট্রিক করে জামানত হারানোতে, সে ঢাকাতে কিভাবে পাশ করবে? এত সহজ? অত নালি আদেশের নালি তো আদেশের। তো যাই হোক, এগুলো সাদা শকুন নিজে সেদিন বয়ানে আপনি দেখেছেন, তিনি বলেছে বিজেপির কাঁধে কাঁধ রেখে আমরা সীমান্ত পাহারা দিব। কেন যাইতে হবে তোমার? এই উস্কানি। আবার বিজেপির এক দেখলাম পোশাকি লোক বলতেছে জনগণকে যে এইখানে যদি কোনো লোক আসে, কোন ভারতীয় পুশিন করে জানাবা, গুলি করে মেরে ফেলাম। বলে নাই? আসছে। তারপর আরো কি করেছে, এই জামাতের আরেক নেতা গোলাম কি তাহের নাকি কাফের নাকি কি কাহের, সে বলেছিল আমরা তো দোয়া করতেছি ভারত যেন আক্রমণ করে, আমাদের 50 লক্ষ জেহাদি রেডি। এই জামাতের নেতা বলেছে। শুধু এইটা না, আবার জামাতের আরেকটা পোস্টার বয়, অরিজিনাল কেসকে বান্দির পোলা বালিস্টার শাহরিয়ার, ফেকু বালিস্টার, সে কি বলেছে? সে বলেছে যে পাকিস্তান থেকে রেঞ্জার এনে বাংলাদেশের সীমান্ত পাহারা দিতে হবে। এখানেই ক্ষান্ত হয়নি, এও বলেছে ভারতের বিরুদ্ধে আপনাকে চীন এবং পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করতে বলতেছে। এর মানে আপনি কি বুঝলেন? এগুলো তো উস্কানি দিচ্ছে। তারা চাচ্ছে এই দেশে একটা যুদ্ধ হোক। তারা চুলকায় ঘাও বানাইতেছে, কিন্তু চুলকায় ঘাও বানাইলে সেই ঘায়ের কিন্তু বেদনা এবং জ্বালা কিন্তু বেশি হয়। নর্মাল ঘায়ের কিন্তু জ্বালা বেদনা হয় তা না। কিন্তু যদি চুল